ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জেস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো আমরা সকলে জেনে গেছি যে 23/7 অর্থাৎ আজ থেকেই কিন্তু ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটোর জন্যই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং এই ফর্ম ফিল আপের জন্য একটিই মাত্র পোর্টাল রয়েছে। তো এই ফর্ম ফিল আপ সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবং একটা কথা বলে নিই যে এই ফর্ম ফিল আপ করার আগে আপনারা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো করে একবার দেখে নেবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন, যাতে কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের না হয়। আমি এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য বা ইনস্ট্রাকশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি বলে নিই, ফুল ইনফরমেশন তো দেবই, পাশাপাশি এখানে দুটো শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে। একটা হচ্ছে তোমার লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। লেভেল 1-এর কথা যখন আসবে তখন ক্লাস 1 to 5-এর কথা বোঝানো হয়, এবং লেভেল 2 যখন কথা আসবে ফর্মের মধ্যে সেখানে 6 to 8-এর কথা বলা হবে। ঠিক আছে, তাহলে লেভেল 1 হচ্ছে তোমার প্রাথমিক এবং লেভেল 2 হচ্ছে 6 to 8 বা উচ্চ প্রাথমিক। ঠিক আছে, সম্পূর্ণ বাংলাতে কিন্তু আমি পূর্ণাঙ্গ যে ফর্ম ফিল আপের স্টেপগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, এবং আপনারা আশা করি এই ভিডিও দেখে উপকৃত হবেন। দেন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করার যে প্রসেস সেটা অনেকটা সহজতর হবে। পাশাপাশি বলে নিই, এই যে ফর্ম ফিল আপ করতে তোমরা বসবে, সেই ফর্ম ফিল আপ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে। সেগুলো কি কি একবার জেনে নিই। দেখো, আধার কার্ড ও মোবাইল নাম্বার কাছে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস যেগুলো রিলেভেন্ট ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, এবং আপনি যে ট্রেনিং করেছেন সে ডিএলএড হোক বা বিএড হোক তার শংসাপত্র কিন্তু আপনাকে কাছে রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়। নেক্সট কী হবে না, নিজের ফটো স্ক্যান করে রাখতে হবে, নিজের সই অর্থাৎ সিগনেচার স্ক্যান করে রাখতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে যে যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ এখনও ডিএলএড বা বিএড শেষ হয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া একটি সার্টিফিকেট কিন্তু কাছে রাখবেন, এবং সেই সার্টিফিকেট কিন্তু আপনারা কলেজ বা ইউনিভার্সিটি থেকে একটু জোগাড় করে নিন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু করবেন। প্রধানত যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না, কেননা এই একমাত্র ডকুমেন্ট যেটি কিন্তু এই ফর্ম ফিল আপে আপলোড করতে হচ্ছে, বাদবাকি কোনো সেরকম কোনো ডকুমেন্টস আপলোড করতে কিন্তু হচ্ছে না। ফটো এবং সিগনেচার এই দুটো স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে, দেন আর সেরকম কোনো ডকুমেন্টস আপলোড করতে আপনাকে হচ্ছে না। চলো, ফর্ম যে করবে এতে আমাদেরকে কিন্তু ভালোভাবে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? কেননা এই ফর্ম ফিল আপ যদি একবার আপনি করে ফেলেন তাহলে যে টাকা আপনি ব্যয় করবেন সেই টাকা কিন্তু আর পুনরায় ফেরত পাবেন না। তাই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনোরূপ যাতে ত্রুটি না হয়, একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন। এবং এই পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আর মনের মধ্যে কোনো ডাউট থাকবে না। আমি সম্পূর্ণ বাংলাতে কিন্তু আপনাদের সামনে পুরো ফর্ম ফিল আপের বিষয়টি তুলে ধরবো, পাশাপাশি আমি নিজেও কিন্তু একটি ফর্ম ফিল আপ করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে কিন্তু পুরো প্রসেসটা আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা এই ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ করতে চলেছে তাদের মধ্যে কিন্তু ভিডিওটি একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। চলো কিন্তু আমরা এরপর সরাসরি জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু চলে যাই, এবং সেখানে গিয়ে আমরা কিন্তু ফর্ম ফিল আপটি শুরু করি। দেখো, আমরা অলরেডি চলে এসেছি কি না, ঝাড়খণ্ড একাডেমিক যে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে কি করতে হবে না, এই যে রয়েছে জ্যাক অফিসিয়াল ওয়েবসাইট ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে যেখানে পুরো ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, এবং এতে পুরোপুরি লেখা আছে দেখো, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি। এই সাইডে আসার পর আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, এবং দেখো এখানে ফার্স্ট জায়গাটাতে লেখা আছে কি না, ঝাড়খণ্ড টেট এক্সামিনেশন 2024 পোর্টাল। এই পোর্টালে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই পোর্টালে ক্লিক করার পর আপনি কিন্তু ফর্ম ফিল আপের যে পোর্টাল সেখানে ঢুকে যাবেন বা প্রবেশ করবেন, এবং সেখানে গিয়ে আপনি দুটো বিষয় দেখতে পাবেন। একটা হচ্ছে রেজিস্টার নাও, আরেকটা হচ্ছে তোমার লগ ইন। অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তারা এই লগ ইনে ক্লিক করবেন, এবং যারা নতুন ফর্ম ফিল আপ করবেন একদম ফ্রেশ যারা, তারা কিন্তু এই রেজিস্টার নাওতে ক্লিক করবেন। তাহলে চলো আমরা রেজিস্টার নাওতে গিয়ে ক্লিক করি। রেজিস্টার নাওতে গিয়ে ক্লিক করে দেখতে পাবো যে ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট 2024 অর্থাৎ জেএইচ টেট
এর রেজিস্ট্রেশন প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পেমেন্ট প্রসেস। সাধারণত ফর্মের আমাদের তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে, এক হচ্ছে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট। কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে আর কোনোরকম কোনো ডাউট থাকবে না। তাহলে এই তিনটি প্রসেস কিন্তু আপনাকে একে একে কী করতে হবে, পূরণ করতে হবে। তার আগে বলে নিই, আপনারা যদি চান তাহলে এখানে কি না এর অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া আছে এবং এক্সামিনেশনের যে রেগুলেশন, অর্থাৎ যে টেট এক্সামিনেশনের যে রেগুলেশন, সেই রেগুলেশনও কিন্তু পিডিএফ আকারে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে গাইডলাইন হিসেবে দেখে নিতে পারেন। আশা করি দেখার সেরকম কোনো প্রয়োজন হবে না। আমি কিন্তু পূর্ণাঙ্গ বিবরণ এবং সঠিক বিবরণ দিয়েই কিন্তু এই ফর্ম ফিল আপটি করে দেখাচ্ছি আপনাদের সামনে। তাহলে চলো এর নিচে আসি। দেখো এখানে লেখা আছে, आई हैव रीड एंड अंडरस्टूड ऑल द टर्म्स एंड कंडीशन, मैंने सभी नियमों एवं शर्तों पढ़े और समझ ली। ঠিক আছে, তাহলে এরপর কি করব না, এই যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অফিসিয়াল যে ফর্ম, সেই ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। চলো আমি কিন্তু একে একে সমস্ত ইনফরমেশন, আমার নিজের পার্সোনাল ইনফরমেশন কিন্তু আমি এখানে সাবমিট করে চলেছি। আপনারা অবশ্যই কিন্তু চাইলে প্রত্যেকটি ভালোভাবেই নজর রাখবেন এবং প্রত্যেকটি বিষয় ভালোভাবে একবার নজর দেওয়ার পর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করবেন। তো চলো আমরা প্রথম থেকেই কিন্তু শুরু করি। দেখো প্রথমে কি বলা আছে না, নেমের জায়গায় কিন্তু আপনাকে আপনার নাম দিতে হবে। সেক্ষেত্রে আমি নাম দিয়ে দিই। আমার যা নাম রয়েছে সেটা হচ্ছে JRADHAN। দেখো একটু সময় লাগতে পারে, কারণ আমি ফর্ম ফিল আপটা করছি, তাই না? সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। MATO নাম হয়ে গেল। দেন ফাদার্স নেম আপনাকে কিন্তু এর পরের ঘরে দিতে হবে, অর্থাৎ বাবার নাম আমরা দিয়ে দেবো ক্যান্থিরাম মাহাতো, MAHATO, পুরো নামটা দিয়ে দিলাম। মায়ের নাম আমাকে এখানে দিতে হবে, মাদার্স নেম, মাতা কা নাম, তাহলে মায়ের নাম দিয়ে দিলাম। ওকে, মায়ের নাম দেওয়া হয়ে গেল। দেন আমরা পরবর্তী জায়গায় চলে আসি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিন্তু আপনার যা ডেট অফ বার্থ হবে, সেই ডেট অফ বার্থ কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। চলো আমার ডেট অফ বার্থ আমি এখানে ফিল করে নিচ্ছি। ঠিক আছে, ডেট অফ বার্থ আমি অলরেডি ফিল করে নিলাম। চলো ডেট অফ বার্থ ফিল করা হয়ে গেছে, তাই না? সেট করে দিলাম। নেক্সট কী আছে না, ক্যাটাগরি আর বর্গ। ক্যাটাগরি অ্যান্ড বর্গ। বর্গ বলতে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে এই পরীক্ষায় বসবো, তাই আমরা কিন্তু জেনারেল কাস্ট ফিল আপ করবো। দেন আছে দিব্যাঙ্গ ক্যাটাগরি, অর্থাৎ আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন কি না। সেক্ষেত্রে যদি থাকেনও তো আশা করা যায় যে এখানে না ফিল করাই ভালো, এখানে নন হবে, কেন আমি আদার স্টেট থেকে বিলং করছি, মানে আমি এই যে জেনারেল হিসেবে ট্রিট হবো, তাই না? তাহলে এখানে নন করে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার জেন্ডার। আপনার জেন্ডার কী রয়েছে না, মেল ফিল আপ করে দিলাম। রিলিজিয়ন কী রয়েছে, হিন্দুইজম রয়েছে। ন্যাশনালিটি বা রাষ্ট্রীয়তা আমার ইন্ডিয়ান, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। দেন আধার নাম্বার ফিল করে দিচ্ছি। আধার নাম্বার ফিল করে দিচ্ছি আমি পুরোটা। দেখো 375004858634 আধার নাম্বার ফিল করা হয়ে গেল। দেন মোবাইল নাম্বার ফিল করে দিচ্ছি। মোবাইল নাম্বার হয়ে যাবে 6296532907। ওকে, মোবাইল নাম্বার ফিল করা হয়ে গেছে। দেন ইমেল আইডি ফিল করে দেওয়া হবে। এরপর ইমেল আইডি আপনার একটি অথেন্টিক ইমেল আইডি কিন্তু থাকতে হবে এবং সেই ইমেল আইডি কিন্তু আপনি এখানে দেবেন। ইমেল আইডি দেওয়া হয়ে গেল। চলো উপরের ডকুমেন্টস দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পরবর্তী যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী পাতা, এই যে কলামটি রয়েছে এখানে চলে এলাম এবং এখানে এসে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী নিবাস, আমি কোথাকার স্থায়ী নিবাস সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। কী বলা আছে 1 নম্বরে, পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী নিবাস। চলো আমরা দেখে নিই। এখানে দুটো অপশান রয়েছে, এক হচ্ছে ঝাড়খণ্ড, এক হচ্ছে আউট অফ ঝাড়খণ্ড। আমরা নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে নয়, পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি, তাহলে আউট অফ ঝাড়খণ্ড করব। ঠিক আছে, এক্ষেত্রে স্টেট, আমাদের স্টেট হবে কি, অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে এই পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে আমাদের স্টেট হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা থেকে আমি বিলং করছি না, আমি পুরুলিয়া জেলা থেকে বিলং করছি এবং আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ অ্যাড্রেস দেওয়াই ভালো, তো পূর্ণাঙ্গ অ্যাড্রেসটা দিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি ভিলেজ থেকে বিলং করি, তো ভিলেজ নেম সেটা হয়ে গেল, ওকে, কমা দিয়ে দিলাম। পোস্ট অফিস, পোস্ট অফিস ও FFIC পোস্ট অফিস দিয়ে দিলাম আমি MAMURJORA। ঠিক আছে, পোস্ট অফিস আমার কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। দেন পোস্ট অফিস ফিল আপ করার পর আর এখানে সেরকম কিছু না দিলেও চলবে। দেন আপনি আপনার অ্যাড্রেসের লাইন 2তে
এখানেও কিছু লিখতে পারেন, আমি লিখে দিলাম PS P.S অর্থাৎ পুলিশ স্টেশন রয়েছে তোমার পুরুলিয়াতে পুলিশ স্টেশন রয়েছে, তো সেক্ষেত্রে পুরুলিয়া দিয়ে দিলাম আমি এখানে। ঠিক আছে, দেখো একটু ফর্ম ফিল আপে দেরি হচ্ছে, কারণ আমি ফর্ম ফিল আপটা করছি আপনাদের ভালোভাবে কিন্তু গাইড করার জন্য বা বিষয়টা তুলে ধরার জন্য। দেন আপনি এখানে পিনকোড দিয়ে দেবেন, পিনকোড হয়ে গেল। ঠিক আছে, পিনকোড দিয়ে দিলাম। নেক্সট কি আছে না, আপনি কি করবেন, আপনি কিন্তু এখানে যে पत्राचार का पता स्थायी पता के समान है, অর্থাৎ আমার যেটা করেসপন্ডেন্স অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এই বিষয়টাতে আপনি কিন্তু ক্লিক করে দেবেন যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যেটা করেসপন্ডেন্ট অর্থাৎ যোগাযোগের যে জন্য যে অ্যাড্রেস প্রয়োজন সেই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি কিন্তু সেম করবেন। আর যদি আপনার স্থায়ী নিবাস কোথাও মানে আলাদা জায়গায় হয়, দেন আপনি বর্তমানে এখন অন্য কোনো জায়গায় আছেন, তাহলে আপনি দুটো অ্যাড্রেস কিন্তু ফিল করতে পারেন। আর একই যদি হয় তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কী হবে না, এখানে যে ইন্টারফেস রয়েছে এখানে কিন্তু আপনার সেই সমস্ত বিষয়গুলো ক্যাচ করে নেবে। ঠিক আছে, চলো এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এই যে জায়গাটা রয়েছে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডকে আবার কনফার্ম করতে হবে। তো আমরা চলো একটা ভালো মতো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিই। তাহলে একটা স্ট্রং যদি পাসওয়ার্ড দিই তাহলে এই পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করতে হবে আপনাকে, এবং সেটা একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি কিন্তু দেবেন HAR। ঠিক আছে, HAR 123 HAR 123 /ADHAN। ঠিক আছে, এটাকে আবার আপনাকে কিন্তু কনফার্ম করতে হবে। তাহলে কনফার্ম করার জন্য আবার আপনাকে সেই পুরোটা আবার দিতে হবে HAR 123, দেন আপনাকে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর আমি যেটা দিয়েছি এটা পাসওয়ার্ড নিজের মতো কিন্তু আপনি নিজের ভালো মতো একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে দেবেন, যেটা ফার্দার আপনার কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, দেন ADHAN হয়ে গেছে। দেন আপনি কিন্তু এখানে এই যে এন্টার একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাতে ক্লিক করবেন এবং ক্যাপচাতে ক্লিক করার পর সেটাতে কী বলা আছে 7+3। তাহলে 7+3 আপনার আপনি যখন ফিল আপ করবেন তখন যা আসবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে 7+3 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে পুরো ফর্ম ফিল আপ কিন্তু আমার রেজিস্ট্রেশন বিষয়টা কিন্তু সাবমিট হয়ে গেল। দেন আমি কি করব না সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে যখনই ক্লিক করে দেবো পাশাপাশি কি হয়ে যাবে না, যদি পাসওয়ার্ডটা আপনি সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন। নর্মালি পাসওয়ার্ড সেভ করার প্রয়োজন আশা করি হবে না, তাহলে পাসওয়ার্ড আপনাকে সেভ করতে হবে না। তাহলে একবার কিন্তু কি পুরো বিষয়টা চোখ বুলিয়ে নেবেন। পুরো যে বিষয়টা রয়েছে অর্থাৎ আপনি যে বিষয়গুলো ফিল আপ করলেন, নাম, বাবার নাম, মায়ের নাম, ক্যাটাগরি, দিব্যাঙ্গ ক্যাটাগরি, জেন্ডার, রিলিজিয়াস, ন্যাশনালিটি, আধার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু একবার সম্পূর্ণ খুঁটিয়ে চেক করে নেবেন। এবং চেক করে নেওয়ার পর আপনি কিন্তু কি এখানে দেখো পাসওয়ার্ড শো করছে না, এটা কিন্তু সিকিউরিটি রিজনের জন্য পাসওয়ার্ড চেক করবে না, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি সঠিক ফর্ম ফিল আপ করেছি, তাহলে আপনি কি করবেন না এখানে এই যে প্রত্যেকটি টিক চিহ্ন রয়েছে এই প্রত্যেকটি টিক চিহ্নতে ক্লিক করবেন। এই প্রত্যেকটি টিক চিহ্নতে ক্লিক করার পর আপনি একটা ডিক্লারেশান রয়েছে, ডিক্লারেশানটা চাইলে আপনি পড়ে নিতে পারেন। আশা করি যে এখানে সেই বিষয়বস্তুই বলা আছে যেগুলো আমি যে এগুলো দিয়েছি এগুলো হচ্ছে ট্রু। ঠিক আছে, এবং এখানে এগ্রি করবেন। এগ্রি করার পর কি করবেন না আই এগ্রি কি বলছে, আই hereby declare that I have never been charged with any crime punishable under the law and have never been indicated, convicted and punished in any criminal case in any court of law in India। মানে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এবং আপনি যে বিষয়গুলো এখানে দিয়েছেন সেগুলো হচ্ছে সব সঠিক। তাহলে সেই মতো কী করবেন না ফাইনাল সাবমিট করবেন। ফোন নাম্বার তো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে না, এখানে অলরেডি আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি, তাই না। এই ফোন নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন না এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তাহলে 7 লক করে দেবেন। 7 লক হয়ে গেল। এরপর কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি চলে এসেছে, আমি ওটিপিটি এখানে নিয়ে নিচ্ছি এবং এই ওটিপি এখানে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, ওটিপি এখানে ফিল আপ করে দেওয়া হলো। সাবমিট রেজিস্ট্রেশনে আপনি কিন্তু ক্লিক করবেন। সাবমিট রেজিস্ট্রেশনে যখনই আপনার ক্লিক হয়ে গেল আপনার মেসেজও চলে আসবে মোবাইলে এবং সেখানে রেফারেন্স আইডি থাকবে অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তাহলে এটা ক্লিক হয়ে যাবে বা ক্লিক করতে হবে আপনাকে। তাহলে এরপর কি হয়ে গেল না আমার যে ফার্স্ট স্টেপ ছিল অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট দেখাচ্ছে। এরপর কি আছে না অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিজ পেমেন্ট, এই দুটো বিষয়কে কিন্তু আপনাকে
রেডি করতে হবে বা এরপর ফিল করতে হবে। তো চলো আমরা এর পরের স্টেপগুলোতে আসি। অলরেডি দেখো রেজিস্ট্রেশন শো হয়ে গেছে, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এর পরবর্তী আইডিতে আমি যদি চাই, দেন পরবর্তী আইডিতে যাওয়ার আগে আমাকে কী করতে হবে, প্রসেসড টু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি সোজাসুজি এর পরবর্তী যে রয়েছে সেখানে কিন্তু আপনি চলে যাবেন। এবং এখানে মোটামুটি কী রয়েছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। দেখো কী কী রয়েছে একটু মন দিয়ে কিন্তু খুঁটিয়ে শুনবে। এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 কি, যেটাকে আমরা বলি প্রথম ভাষা, এবং ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। আমরা যেহেতু যখন পশ্চিমবঙ্গে পরীক্ষা দিই তখন আমাদের প্রথম ভাষা সাধারণত কী হয়ে থাকে না বাংলা, এবং দ্বিতীয় ভাষা হয়ে থাকে ইংরেজি। এক্ষেত্রে ঝাড়খণ্ডের জন্য হবে ওদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে এখানে বাংলা আপনি পাবেন না, আপনাকে কী নিতে হবে চলো দেখে নিই। আপনি হয় হিন্দি বা ইংলিশ নেবেন, না হলে উর্দু বা ইংলিশ। আপনি যদি উর্দু পড়ে থাকেন বা উর্দু জানেন তাহলে উর্দু ইংলিশের সাথে যেতে পারেন, না হলে আপনাকে হিন্দি এবং ইংলিশের সাথে যেতেই হবে। তাহলে চলো আমরা এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ নিয়ে নিলাম। দ্বিতীয়ত ঝাড়খণ্ডের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে ওদের অর্থাৎ ঝাড়খণ্ডের যে ক্ষেত্রীয় ভাষাগুলো রয়েছে সেটা হিন্দি হবে, ইংরেজি হবে, উর্দু হবে, সাঁওতালি হবে। নেক্সট কী কী রয়েছে না, নেক্সট রয়েছে আপনার বাংলা রয়েছে, মুন্ডারি রয়েছে, হো রয়েছে, খড়িয়া রয়েছে, কুরুক্স রয়েছে, কুড়মালি রয়েছে, খোট্টা রয়েছে, নাগপুরি রয়েছে, পাঁচ পরগনা রয়েছে এবং উড়িয়া, সংস্কৃত। এই সমস্ত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে। আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন। আশা করি আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে ফিল আপ করবো সবাই কী নেব না বাংলা নেব। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 আমি নিলাম হিন্দি অ্যান্ড ইংলিশ, এবং ল্যাঙ্গুয়েজ 2 নিলাম কি বাংলা। ঠিক আছে, আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ 2 যদি আপনি প্রেফার করেন হিন্দি, আপনি প্রেফার করেন ইংরেজি, আপনি চাইলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনাকে ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু বাংলারই পরীক্ষা দিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি 15 এবং ইংলিশ 15 নম্বরে পরীক্ষা আপনাকে দিতে হবে। নেক্সট কি বলছে না, অ্যাপ্লাইং ফর, খুব ভালো করে একটু পড়বে। প্লিজ চুজ কেয়ারফুলি দ্য লেভেল ফর হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। কাইন্ডলি চুজ অপশন 3 বোথ লেভেল 1 and 2 ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপিয়ার ফর বোথ দ্য এক্সাম। দেখো যদি আপনি লেভেল 1 অর্থাৎ প্রাথমিকের জন্য ফিল আপ করেন তাহলে এখানে ক্লিক করবেন। লেভেল 2 অর্থাৎ 6 to 8-এর জন্য শুধুমাত্র ফিল আপ করেন তাহলে এখানে করবেন। আর আপনি যদি দুটোই দেওয়ার মন থাকে আপনার, 6 to 8ও দেবেন আর 1 to 5ও দেবেন, অর্থাৎ লেভেল 1ও আপনি বসতে চাইছেন এবং লেভেল 2তেও বসতে চাইছেন এবং সেই বসার শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে রয়েছে, তাহলে অবশ্যই আপনি কি করবেন না বোথে ক্লিক করবেন। আমি কিন্তু এই ভিডিওতে সাধারণভাবে কি করছি না বোথ ক্লিয়ার করছি, তাহলে লেভেল 1 এবং লেভেল 2 দুটো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে, কেন ওই বিষয়গুলো পাশাপাশি দুজনেই থাকছে, তাই না? তাহলে চলো আমি এখানে কি ক্লিক করছি না বোথ, অর্থাৎ আমি দুটোরই ফর্ম ফিল আপ করতে চাইছি। এবং বোথে ফিল আপ করার পর দেখো বোথে যখনই ফিল আপ করলাম তখন কি হয়ে গেল না কম্পালসারি পেপার, অর্থাৎ লেভেল 1-এর ক্ষেত্রে লেভেল 1-এ আমি আর কিছু কাটাছাটা করতে পারছি না। কেন পারছি না? লেভেল 1-এ কী থাকছে না লেভেল 1-এ থাকছে তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, আর কম্পালসারি পেপার থাকছে ম্যাথ আর জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজের জায়গাটা একটু দেখবে, আমি কিন্তু লেভেল 1 অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে বলছি, মানে ইভিএস কিন্তু থাকছে না। ইভিএসের জায়গায় আপনাকে কিন্তু জেনারেল স্টাডিজ নিয়ে 30টি নাম্বার থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ টেটে ইভিএস থাকে, কিন্তু এরপর ঝাড়খণ্ড টেটে কিন্তু ইভিএস থাকছে না, তার বদলে থাকছে কি জেনারেল স্টাডিজ। তাহলে লেভেল 1-এ আপনি কিন্তু আর কাটছাট করতে পারছেন না, কেন অলরেডি আপনি ল্যাঙ্গুয়েজ কী করে নিয়েছেন, অলরেডি আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নিয়েছেন। এবং এক্ষেত্রে কম্পালসারি পেপার রয়েছে সিডিপি অ্যান্ড কম্পালসারি সাবজেক্ট রয়েছে তোমার ম্যাথ অ্যান্ড জেনারেল স্টাডিজ। তাহলে লেভেল 1 কমপ্লিট হয়ে গেল। লেভেল 2-এর ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি কী ধরনের মানে কোন ক্যাটাগরিতে ভরতে চাইছেন লেভেল 2, সেক্ষেত্রে লেভেল 2 দেখো, যদি আপনি ওখানে লেভেল 1 ভরেন তাহলে সাবজেক্টের পর আর এখানে কাটছাট করার কোনো জায়গা থাকবে না, কিন্তু লেভেল 2 যদি ভরেন তাহলে উপরের পোর্শনটা থাকবে না, এই লেভেল 1 কি লেভেল 1-এর জায়গাটা থাকবে না। আপনি যদি 6 to 8-এর ক্ষেত্রে বলেন তাহলে অনলি থাকবে লেভেল 2-এর জায়গাটি, তাই না? তাহলে লেভেল 2-তে আমি একটু ফিল আপ করে দেখি যে লেভেল 2-তে কী রয়েছে না লেভেল 2-এর যদি আপনি ফিল আপ করেন অর্থাৎ 6 to 8-এর জন্য আপনি ফিল আপ করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু টিচার্স টাইপ জানিয়ে দিতে হবে যে আপনি কোন টাইপের টিচার্স। এক ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার রয়েছে, ম্যাথস অ্যান্ড সায়েন্স টিচার, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। দেন সোশ্যাল স্টাডিজ টিচার, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই সমস্ত কমার্স, এই সমস্ত দিকে বিলং করেন তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। এবং ল্যাঙ্গুয়েজ টিচার, বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, এগুলোর যদি আপনার অনার্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে ক্লিক করবেন এজ এ ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে। তাহলে ঠিক আছে, সুবিধা মতো আপনারা এখানে করে নেবেন। আমি কিন্তু কিছুগুলো আর্টসের সাবজেক্টের কথা বলছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স,
এই যে এই সাবজেক্টগুলো রয়েছে তারা কিন্তু সোশ্যাল স্টাডিজ। আর ম্যাথ সায়েন্স স্ট্রিম তো আমরা জানি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই সমস্ত এবং ম্যাথস, এগুলোর জন্য ওরা কী করবে না এসএসটি সোশ্যাল সায়েন্স টিচার, এবং এটা হচ্ছে তোমার এসএসটি সোশ্যাল সায়েন্স টিচার, এটা হচ্ছে তোমার এসএসটি অর্থাৎ ম্যাথ সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স টিচার। তাহলে এইটুকুটা আপনারা হয়তো বুঝে গেছেন যে সায়েন্সের ক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে, আর আপনি যদি ল্যাঙ্গুয়েজ থেকে অনার্স করে থাকেন তো অবশ্যই এখানে ক্লিক করবেন। তো চলো আমি সোশ্যাল সায়েন্স ক্লিক করলাম। তো সোশ্যাল সায়েন্স ক্লিক করার পর আপনার সামনে কি আসবে না অপশনাল সাবজেক্ট। এর আগের বারে যদি আপনারা হয়তো অনেকে দিয়ে থাকবেন, আগের বারে কী ছিল না এখানে অপশনাল সাবজেক্ট আপনাকে চুজ করতে হতো। এরপর কিন্তু এবারের ডেটে অপশনাল সাবজেক্ট চুজ করার কোনো জায়গা নেই। আপনি কিন্তু কি করবেন না সরাসরি সোশ্যাল স্টাডিজই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স রয়েছে। আর আপনি যদি এখানে চান যে আমি সায়েন্স ক্লিক করব, তা আমি সায়েন্স ক্লিক করেও দেখে দিচ্ছি। সায়েন্স ক্লিক করলে এখানে সোজাসুজি চলে আসবে ম্যাথ অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, তাহলে আমি যেহেতু কী করব না সোশ্যাল সায়েন্স করব, তাহলে অবভিয়াসলিভাবে আমি এটা করে নিয়েছি। দেন আমার টিচার্স ট্রেনিং কোয়ালিফিকেশান এক্সামিনেশন যে ডিটেলস রয়েছে, অর্থাৎ আমার শিক্ষাগত যে মানে প্রশিক্ষণের শিক্ষাগত যোগ্যতা, সেই বিষয়টা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ভালো করে এই জায়গাটা আরেকটু লক্ষ্য করবেন, কি কোয়ালিফিকেশান প্রয়োজন, তাই না? চলো কি রয়েছে না এখানে দুটো লাল বাটন রয়েছে, এই দুটো লাল বাটনেই ক্লিক করতে হবে। আপনি যদি 1 to 5 ক্ষেত্রে হন তাহলে একটাই লাল বাটন থাকবে, আর যেহেতু আমি দুটোর জন্য ফিল আপ করছি অর্থাৎ বোথ সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমার এখানে দুটো লাল বাটন শো করছে। তাহলে চলো এই লাল বাটনের ভিতরে কি আছে একটু জেনে নিই। লাল বাটনের ভিতরে যদি ক্লিক করা হয় তাহলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে, এবং এক্ষেত্রে এখানে অনেকগুলো শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, এবং সেই শিক্ষাগত যোগ্যতাগুলির মধ্যে আপনি কোনটাতে সুইটেবল বা কোনটায় আপনার পারফেক্ট হচ্ছে, কোন কোয়ালিফিকেশান আপনার রয়েছে, সেটিকে কিন্তু আপনার সিলেকশন করতে হবে। কী রয়েছে দেখা যাক। দেখো এতে কি বলা আছে না न्यूनतम 50% 50% अंकों के साथ +2 उत्तीर्ण या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष तथा प्रारंभिक शिक्षा शास्त्रों के द्विवर्षीय डिप्लोमा, चाहे उसे कोई भी नाम दिया गया हो, जो दिनांक 9/12/2017 के बाद उपरोक्त प्रशिक्षण सत्र में सम्मिलित हुए हो। এখানে মূল বিষয়টা বলতে চাইছে আপনার এইচএসে অর্থাৎ 10+2 যেটাকে ঝাড়খণ্ডে বলা হয়, এইচএসে 50% মার্কস রয়েছে, এবং আপনি কিনা 2007 সালের পরে ডিপ্লোমা করেছেন, সে ডিএলএড হোক বা ডিএড হোক। তাহলে এটা যদি আপনার ক্যাটাগরি হয়ে থাকে, আপনার যদি এই কোয়ালিফিকেশান থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। আর কি রয়েছে না আর রয়েছে न्यूनतम 50% अंकों के साथ +2 उत्तीर्ण या उच्चतर माध्यमिक अथवा इसके समकक्ष एवं प्रारंभिक शिक्षा शास्त्रों में द्वितीय वर्षीय डिप्लोमा, चाहे जिस किसी भी नाम से जाना जाता हो, जो राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद एनसीईआरटी मान्यता मानदंडों और क्रियाविधि विनियम 2002 के अनुसार प्राप्त किया गया हो, जो दिनांक 9/12/2007 तक उपरोक्त प्रशिक्षण सत्र में सम्मिलित हो चुके हो। এখানে বলতে চাইছে যদি আপনার 45% নাম্বার থাকে এবং আপনি যদি ডিএলএড বা ডিএড ডিগ্রি করে থাকেন 2 বছরের, তাহলেও কিন্তু আপনি বসতে পারবেন, কিন্তু আপনাকে ডিগ্রিটি নিতে হবে কত সালের আগে? 2007 সালের আগে। তো সাধারণত আমরা যারা এই টেটে বসতে চলেছি তাদের ম্যাক্সিমামই হচ্ছে এই যে প্রথম ক্যাটাগরিটি বললাম, এই প্রথম ক্যাটাগরির অন্তর্গত, তাই আমরা কিন্তু এখানেই করব। আরও অনেক কিছুই রয়েছে, যেমন 3য় নম্বরে বলা আছে ন্যূনতম 50% মার্কস কিন্তু আপনাকে এইচএসে থাকতে হবে, এবং পাশাপাশি কী হবে না 4 বছরের প্রারম্ভিক শিক্ষাশাস্ত্র বা বিএলএড 4 বছরের বিএলএড আপনাকে থাকতে হবে। তাহলেও আপনি কিন্তু 1 to 5 জন্য, যেহেতু এটা আমরা লেভেল 1 নিয়ে কথা বলছি, তাই না? তাহলে সেক্ষেত্রে 4 বছরের যদি আপনার বিএলএড থাকে তা আপনি বসতে পারবেন। দেন কি রয়েছে না 4 নম্বরে রয়েছে আপনার ন্যূনতম যদি 50% নাম্বার এইচএসে থাকে, এবং যদি বিশেষ শিক্ষা স্পেশাল এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা থাকে, তাহলেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, स्नातक तथा प्रारंभिक शिक्षा में द्विवर्षीय डिप्लोमा, चाहे जिस किसी भी नाम से जाना जाता हो, এরকম ক্যান্ডিডেটরাও কিন্তু পড়তে পারবে। আর বাকি আরও অনেকগুলো ইনফরমেশন বা স্পেশালদের নিয়ে বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের নিয়ে, সামুদায়িক পুনর্বাস में ডিপ্লোমা তথা বিশেষ আবশ্যকতা ভালো বাচ্চোं का মানে ছাত্র মানে সমস্ত কিছু এখানে অনেক বর্ণনা দেওয়া আছে। তো আমাদের শেষের দিকেরগুলো খুব একটা ইম্পর্টেন্স নয়, সাধারণত আমাদের এই প্রথম যে
ইয়েটি রয়েছে, অর্থাৎ এই বিষয়টির উপরেই ভালোভাবে নজর দিতে হবে। আপনাকে এইচএসে 50% মার্কস রাখতে হবে এবং আপনি 2 বছরের ডিপ্লোমা করে থাকবেন, সে ডিএলএড হোক চাই ডিএড হোক। ওকে, আপনি কিন্তু 1 to 5 এর জন্য অর্থাৎ লেভেল 1 এর জন্য এলিজিবল। তাহলে চলো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু শেষে এসে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার একটা হয়ে গেল। দেন আপনি 6 to 8 এর জন্য এই যে বাটনটি রয়েছে এটা হচ্ছে 6 to 8। তাহলে 6 to 8 এর জন্য কী যে শিক্ষাগত যোগ্যতা চাইছে একবার দেখে নেওয়া যাক। এখানেও সেম ওই একই বিষয় রয়েছে। কী রয়েছে দেখো, এটা হচ্ছে লেভেল 2 এর জন্য, এটা লেভেল 2, তাই না? এক্ষেত্রে স্নাতক হতে হবে আপনাকে কী হতে হবে, স্নাতক অথবা इसके समकक्ष और प्रारंभिक शिक्षा शास्त्र में द्विवर्षीय डिप्लोमा चाहे जिस किसी भी नाम से जाना जाता हो। তার মানে আপনাকে কি হতে হবে না, গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএড ডিগ্রি 2 বছরের কি ডিগ্রি থাকতে হবে, বিএড ডিগ্রি হলেও চলবে, ডিএলএড ডিগ্রি হলেও চলবে বা ডিএড ডিগ্রি হলেও চলবে। 2 বছরের प्रारंभिक शिक्षा शास्त्र में द्विवर्षीय डिप्लोमा आपको रहना पड़ेगा। মানে যদি আপনার আছে তাহলে কিন্তু আপনি এখানে 6 to 8 এর জন্য বসার জন্য এলিজিবল। তার মানে মোটামুটি একটা শব্দ ভেসে আসছে যেটা হচ্ছে 50% মার্কস আপনার থাকতে হবে এবং আপনাকে বিএড করে থাকতে হবে বা ডিএলএড বা ডিএড করে আপনাকে কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আছে, নেক্সট পাশাপাশি একটা কথা বলা আছে আপনাকে কিন্তু এখানে যেমন দ্বিতীয় নম্বরে কী বলা আছে দেখো, न्यूनतम 50% अंकों के साथ स्नातक या उसके समकक्ष या स्नातकोत्तर एवं शिक्षा शास्त्रों में स्नातक बीएड जो दिनांक 29/7/2011 के बाद स्नातक अथवा समतुल्य प्रशिक्षण पाठ्यक्रम में नामांकित हुए हो। তাহলে এক্ষেত্রে বলছে যে যদি আপনার 50% মার্কস আছে এবং আপনি গ্র্যাজুয়েশন করে আছেন এবং বিএড করে আছেন তাহলেও আপনি বসতে পারবেন, এবং আপনার যদি স্নাতকোত্তর অর্থাৎ এমএ ডিগ্রি রয়েছে তাহলেও কিন্তু আপনি বসতে পারবেন, এবং সেগুলো কী হতে হবে না 2011 সালের পরে আপনাকে কমপ্লিট করতে হবে, এর আগে কিন্তু হবে না। ঠিক আছে, আর এর মানে পরের জন্য কি হচ্ছে, পরের জন্য হচ্ছে 50%, আর যদি এর আগে অর্থাৎ 2011 সালের আগে আপনি এই সমস্ত ডিগ্রিগুলো হাসিল করে থাকেন তাহলে আপনার কিন্তু 45 মার্কস হলেও চলবে। বাদ বাকি এর লেভেল 1-এ আমরা যেমন দেখলাম স্পেশাল এডুকেশন নিয়ে ছাড় রয়েছে, বা যারা দিব্যাঙ্গন রয়েছে বা তোমার প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য ছাড় রয়েছে, সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। খুব একটা আমাদের দরকার হবে না, যদিও স্পেশালি কিছু স্টুডেন্ট রয়েছেন বা কিছু পরীক্ষার্থী রয়েছে যাদের এই সমস্ত বিষয়গুলোর প্রয়োজন, আপনারা কিন্তু চাইলে এখানে আস্তে আস্তে পড়ে নেবেন। আমি পুরো বিষয়টাই এখানে আস্তে আস্তে তুলে ধরলাম। সেক্ষেত্রে এখানে আমার মতো হচ্ছে অপশান এ এটা করলাম, ক্লিক করলাম, দেন আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমার এখানে লেভেল 1-এর আমি কোয়ালিফিকেশান দিলাম, এখানে লেভেল 2-এর কোয়ালিফিকেশান দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো কি বলছে, আপনাকে এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার চুজ করে নিতে হবে, এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে আপনি কোন কেন্দ্রে গিয়ে বা কোন জেলায় গিয়ে পরীক্ষা দেবেন। তাহলে এক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার চুজ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার পশ্চিমবঙ্গের কোন রাজ্যে কোন জেলাতে আপনি বাস করছেন। আপনি যদি উপরের দিকে হয়ে থাকেন অর্থাৎ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি বা মালদা, উত্তর দিনাজপুর, তাহলে আপনার কাছাকাছি ঝাড়খণ্ডের যে জেলাগুলি রয়েছে আপনি সেখানে কিন্তু পরীক্ষার সিট নিতে পারেন। আবার পাশাপাশি বলে নিই, যদি বীরভূম, মুর্শিদাবাদ বা আমাদের যদি ভিতরের দিকে একটু চলে যাই 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, তাহলে আপনারা কিন্তু চাইলে রাঁচি, লাতেহার, ডুমকা, হাজারিবাগ এই সমস্ত পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা নিতে পারেন। তো চলো আমাদের এখানে কী কী অপশানে রয়েছে একটু জেনে নেব। ফার্স্ট চয়েস অর্থাৎ আপনি ফার্স্ট প্রেফার কোথায় করছেন, যে কোন জায়গায় আপনি সেন্টার নেবেন সেখানে সেটা দিয়ে দেবেন। এখানে আমি ফার্স্ট চয়েস নেব কি না রাঁচি নেব। ফার্স্ট চয়েস হয়ে যাবে আমার রাঁচি, ফার্স্ট চয়েস হয়ে যাবে রাঁচি রয়েছে এখানে, রাঁচি নিয়ে নিলাম। সেকেন্ড চয়েস নিলাম আমাদের সামনে রয়েছে বোকারো নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম ধানবাদ রয়েছে। তাহলে আপনাকে কিন্তু পরপর 3টি ডিস্ট্রিক্ট বা 3টি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কিন্তু ওই ডিস্ট্রিক্টে গিয়ে পরীক্ষা দিতে চাইছেন। নেক্সট এই সমস্ত কিছু ফিল আপ করার পর এই পেজে আর সেরকম কিছু নেই, আপনাকে চলে যেতে হবে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে পরের পেজে। তো চলো আমরা সেভ এন্ড নেক্সট ক্লিক করে পরের পেজে চলে যাই। পরের পেজে যখনই আসবো তখনই সাকসেসফুলি সেভ হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি, এবং এই স্লাইডে রয়েছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান। অর্থাৎ আমরা এখনও পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশান ফর্মের যে স্টেপগুলো, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লাই ফর এক্সামিনেশন সিটি অ্যান্ড ডিটেলস অ্যান্ড
এই 3টে ফিল আপ অলরেডি আমরা করে ফেলেছি রেজিস্ট্রেশন করার পর। দেন এখনও আমাদের সামনে যে সমস্ত বিষয়গুলো বাকি রয়েছে সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এবং ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিটের সময় আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা কিন্তু এইখানে যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেই একাডেমিক কোয়ালিফিকেশান আমরা কিন্তু আস্তে আস্তে ফিল করতে শুরু করি। দেখো এখানে সেকেন্ডারি বলা আছে, প্রথমে সেকেন্ডারি, দেন ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস, আর তারপরে রয়েছে গ্র্যাজুয়েশন চাইলে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন দিতে পারেন। তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু একে একে এরপর ফিল করব। দেখো সেকেন্ডারি মাধ্যমিক, সেক্ষেত্রে কী করতে হবে না এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেখতে হবে যে কোন বোর্ড বা কাউন্সিলের কথা দিয়েছে। এখানে দিয়েছে তোমার জ্যাক, সিবিএসসি, আইসিএসসি এবং আদার্স। তাহলে এক্ষেত্রে আমরা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এখান থেকে বিলং করছি না। সিবিএসসি থেকে হলে আপনি সিবিএসসি থেকে করবেন, আইসিএসসি থেকে হলে আইসিএসসি করবেন। এবং যেহেতু পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আদার্স থেকে হচ্ছে, অর্থাৎ আমরা আদার্স বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ছি, তাই আমরা কিন্তু এখানে আদার্স চুজ করব। তাহলে আদার্স করে নিলাম। ফুল মার্কস, মাধ্যমিকে ফুল মার্কস আমাদের কত রয়েছে না মাধ্যমিকে আমাদের ফুল মার্কস রয়েছে তোমার, ফুল মার্কসটা একটু করে নিই। ফুল মার্কস হচ্ছে তোমার 800, তার মধ্যে মার্কস টপ 10 হয়েছে, মার্কস পাওয়া গেছে, আপনি যত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে দিলাম। দেন ইয়ার অফ পাসিং কিন্তু আপনি এই ঘরে দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং হয়ে গেল। নেক্সট একই বিষয় রয়েছে পরের স্লাইডেতে ইন্টারমিডিয়েট অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসে আপনার যা মার্কস রয়েছে সেই মার্কস কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। একই রকমভাবে এখানে আদার সিলেক্ট করতে হবে আপনাকে। আদার সিলেক্ট করার পর আপনার ফুল মার্কস অর্থাৎ কত নাম্বারের এইচএস পরীক্ষা আপনি দিয়েছেন, আমি 500, তার 500 দিয়ে দিলাম। 500-র মধ্যে কত পেয়েছি না 500-র মধ্যে পেয়েছি 385, দিয়ে দিলাম। 77% মার্কস অলরেডি এই যে জায়গাটা অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কস এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি চলে আসবেন কোথায় না ইয়ার অফ পাসিং, আপনি এইচএস কত সালে পাস করেছেন। এইচএস পাস হয়েছে আমার 2010 সালে, তাহলে 2010 দিয়ে দিলাম। দেন গ্র্যাজুয়েশন, আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছেন, ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডের কোনো ইউনিভার্সিটি থেকে না ইউনিভার্সিটি আউটসাইড ঝাড়খণ্ড অর্থাৎ ঝাড়খণ্ডের বাইরের কোনো রাজ্য থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন। আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম হচ্ছি তাই আমরা লিখব ইউনিভার্সিটি অফ আউটসাইড অফ ঝাড়খণ্ডের বাইরের ইউনিভার্সিটি। ফুল মার্কস, গ্র্যাজুয়েশনে আপনার ফুল মার্কস যা ছিল আপনাকে এখানে সেটা দিতে হবে। এবং 800 ছিল, সরি জাস্ট 1 মিনিট, 800 আমাদের ফুল মার্কস ছিল, এটা আমার বলছি। দেন অবটেন মার্কস আপনাদের যেটা হবে সেটা আপনারা কিন্তু ভালোভাবে ডকুমেন্টস দেখে আপনারা কিন্তু এখানে ফিল করবেন। আপনি কত পেয়েছেন সেটা এখানে দেবে। আমি 800-র মধ্যে এখানে পেয়েছিলাম 583, দেন আমি 583 দিয়ে দিলাম। 7288 হচ্ছে আমার পার্সেন্টেজ। ইয়ার অফ পাসিং অর্থাৎ গ্র্যাজুয়েশন আপনি কত সালে পাস করেছেন আপনি কিন্তু এখানে সেটা দিয়ে দেবেন। 2013তে গ্র্যাজুয়েশন পাস হয়েছে, 13। ওকে, চলো নেক্সট কী রয়েছে না ইউনিভার্সিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি যদি আপনি চান বা আপনার থেকে থাকে অবশ্যই আপনি দেবেন, যদি না চান বা না থেকে থাকে আপনি অবশ্যই দেবেন না। তাহলে ইউনিভার্সিটি আউটসাইড অফ ঝাড়খণ্ডের বাইরের রাজ্য থেকে আমি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার কত ছিল আপনার, যদি মাস্টার্স থেকে থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। অবটেন্ড মার্ক আপনি কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। সেটা হয়ে গেল তোমার, যেটা হবে সেটা দিয়ে দেবে 62.80 হচ্ছে আমাদের মার্কস। দেন এখানে সাল আপনাকে দিতে হবে, যেটা হবে 2015। ওকে, তাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত হয়ে গেল। নেক্সট কি বলা রয়েছে না নেক্সট বলা রয়েছে আপনার হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ডেড পিএইচডি অর এমফিল, অর্থাৎ আপনার কি পিএইচডি বা এমফিল ডিগ্রি রয়েছে। যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, নো হয়ে থাকে নো করবেন। আমার নেই, তাহলে আমি নোতে ক্লিক করি, ঠিক আছে। চলো নেক্সট, এখানে টিচার্স ট্রেনিং অর্থাৎ কোয়ালিফাইং জাস্ট 1 মিনিট, টিচার্স ট্রেনিংয়ের বিষয়টি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আপনার যে প্রশিক্ষণের যোগ্যতা বিএড হতে পারে, এই জায়গাটা একটু ভালো করে শুনবে, এবং ডিএলএড হতে পারে বা ডিএড হতে পারে। এই দুই যে প্রশিক্ষণের যোগ্যতা রয়েছে আপনাকে কিন্তু এখানে সেটা ভালো করে ফিল করতে হবে। একটু ভালো করে শুনে নাও। দেখো যদি আপনি বা আপনার যদি ডিএলএড থাকে এবং আপনি যদি বিএ পাস বা বিএসসি পাস হয়ে থাকেন, তাই না, এই দুটো ডিগ্রি যদি আপনার থাকে তাহলে আপনি বোথ লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য এলিজিবল। সেক্ষেত্রে আপনার কিন্তু এই দুটো স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিম থাকবে, দুটো থাকবে না,
এইটা কখন আমি সিলেক্ট করছি না, আমি যখন আমার শিক্ষাগত যোগ্যতা সিলেকশন করছি কিছুটা আগে, সেখানে মনে করার চেষ্টা করো এই একটা সিলেক্ট করেছি, আমি এই একটা সিলেক্ট করেছি, অর্থাৎ লেভেল 1-এর জন্য আলাদা সিলেক্ট করেছি, লেভেল 2-এর জন্য আলাদা। তাই এখানে আমাকে এই দুটো কলম দিচ্ছে। আপনাদের শুধু যদি ডিএলএড থেকে থাকে এবং গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে একটা কলম দেবে, আর আপনি যদি শুধুমাত্র 1 to 5-এর ক্ষেত্রে ফিল আপ করেন তাহলে একটাও কলম দেবে, আর যদি শুধুমাত্র আপনি 6 to 8-এর ক্ষেত্রে ফিল আপ করেন শুধুমাত্র, তাহলে আপনাকেও একটি কলম দেবে। আমি যেহেতু এখানে বোথ করেছিলাম তাই আমাকে এখানে দুটো দিয়েছে। আরেকটা কথা বলে নিই, এই বোথের ক্ষেত্রে বা দুটোর ক্ষেত্রে আপনি কিন্তু দুটোতে এপিয়ারিং হিসেবে বসতে পারবেন না, একটি আপনাকে পাস আউট হতে হবে এবং একটিতে এপিয়ারিং চলবে। ঠিক আছে, তাহলে আমরা লেভেল 1-এর জন্য আমি যেটা দিয়েছিলাম সেই লেভেল 1-এর বিষয়গুলো একটু দেখে নিই। কী আছে এখানে, এপিয়ারিং না পাস, তাহলে লেভেল 1-এ ডিএলএড অলরেডি পাসড, তাহলে ডিএলএড পাস দিয়ে দিলাম। ঠিক আছে, কোন ইনস্টিটিউশন থেকে আপনি পাস করেছেন সেই ইনস্টিটিউশনের নাম আপনি দেবেন, আমি এখানে ইনস্টিটিউশনের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, VFSET টি। ওকে, দেন কোন বোর্ড থেকে আপনি করেছেন বা কোন ইউনিভার্সিটি থেকে আপনি এই ডিগ্রিটি করেছেন সেই ডিগ্রি বা সেই ইউনিভার্সিটির নাম কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। আপনি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, কখনোই স্মল লেটার ইউজ করবেন না, SKBU। এখানেও কিন্তু ক্যাপিটাল লেটারেই কিন্তু আপনি লিখবেন, চাইলে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আশা করা যায় ভালো হয় সবচাইতে যে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করেন, SET। ওকে, SET বিএসসিটি। অল কনসার্ন সাবজেক্ট রয়েছে, আপনার সেশন এখানে দিতে হবে, তাই না? এখানে দেওয়া সেরকম কিছু নেই, আপনাকে এখানে আপনার সেশন দিতে হবে, আপনি কোন সেশনে এটি পাস করেছেন। তাহলে এটি আমার পাস হয়েছে 2015-17-তে, 2015-17-তে পাস আউট হয়েছে। ঠিক আছে, ঠিক নেক্সট আমি চলে আসবো, নেক্সট কলাম রয়েছে আমাদের এখানে আরও কয়েকটা বিষয় রয়েছে। আপনার ফুল মার্কস কত ছিল না, ফুল মার্কস ছিল 1000। আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি একটু ভালো করে দেখে নিন, দেখেক্ষণ দেবেন। ওই ডিএলএড কোর্সে আপনি যে পাস করেছেন তাতে মার্কস কত পেয়েছেন সেই মার্কসটা কিন্তু আপনি এখানে দেবেন, যে হ্যাঁ আমি এত মার্কস পেয়েছি, মার্কসটা দিয়ে দিলাম আমি কত, 812 মার্কস দিয়ে দিলাম। আপনাদের যেটা হবে কিন্তু আপনারা সেটা দেবেন, আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু না। 81.20 হয়ে গেল পার্সেন্টেজ, এবং ইয়ার অফ পাসিং আপনি পাস করেছেন কত সালে, অর্থাৎ 2017 দিয়ে দিলেন, 2017। এটা হয়ে গেল আমার ফার্স্ট স্টেপের ফুল ইনফরমেশন। ক্লিয়ার? দেন আমরা এই যে এখানে আমরা দিয়েছিলাম কত, 2015-17, তাই তো 2015-17 দিয়েছিলাম। ওকে, 17-তে পাস আউট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এটা আপনার লেভেল 1 কিন্তু কমপ্লিট হলো। এরপর লেভেল 2-এর জন্য কি রয়েছে না, লেভেল 2-এর জন্য আপনি কি দিয়েছিলেন, লেভেল 2-এর জন্য আপনি গ্র্যাজুয়েট অ্যান্ড বিএড, আমি বিএড দিয়েছি। আপনারা যেটা দেবেন সেটা কিন্তু দেবেন। আপনি আপনার একটু আগেই বললাম, শুধু যদি ডিএলএড এবং গ্র্যাজুয়েশন থাকে তাহলে একটা দিলেই হবে, কেন ডিএলএড এবং বিএড প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেল 1 এবং লেভেল 2-এর জন্য যোগ্য। ওকে, তাহলে এক্ষেত্রে আমি যেহেতু বিএড দিয়েছিলাম, বিএড আমি এপিয়ারিং আছি, এপিয়ারিং দিলাম। ইনস্টিটিউটের নাম স্যাম ইনস্টিটিউট আমি দিয়ে দিলাম, টার্ম না VFSET, টার্ম VFSET দিয়ে দিলাম। ইউনিভার্সিটি স্যাম ইউনিভার্সিটি হয়ে যাবে, SKBU, ক্যাপিটাল লেটারেই দিচ্ছি, SKBU, ক্যাপিটাল লেটার ইউজ করাই সবচেয়ে বেস্ট। অল কনসার্ন সাবজেক্ট রয়েছে, এখানে সেশনটা দিতে বলেছি, কোন সেশন আপনি করছেন সেটা হবে 2022 থেকে 24। ঠিক আছে, এপিয়ারিং হিসাবে দেবো। ফুল মার্কস কত রয়েছে, তা এপিয়ারিংয়ের জায়গায় ফুল মার্কসের কোনো জায়গা থাকবে না, কেননা আপনি কি দিলেন, এপিয়ারিং দিয়েছেন, আপনি তো এপিয়ারিং হিসেবে বললেন না, তাহলে এপিয়ারিং হলে তো আপনি এই ফুল মার্কস পাবেন না, মার্কস টপ 10 পাবেন না, পার্সেন্টেজও পাবেন না, ইয়ারও পাসিংও পাবেন না। আর আপনার যদি দুটোই কমপ্লিট হয়ে থাকতো, দেখো এখানে যদি আমি এখনই লিখে ফেলি যে আমি পাস আউট হয়ে গেছি, তাহলে আপনার কিন্তু অপশানগুলো খুলে যাবে, এই যে অপশানগুলো আছে সেগুলো খুলে যাবে। আপনি যেটাতেই যদি এপিয়ারিং হিসেবে দেন তাহলে এই শেষের অপশানগুলো খুলবে না, আর যদি আপনি পাস আউট হিসেবে দেন তাহলে শেষের অপশানগুলো কিন্তু খুলে যাবে। ঠিক আছে, আশা করি পূর্ণাঙ্গ ভিডিওতে A to Z এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এরপরে কি করতে হবে আপনাকে না, এই সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। যদি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, আপনি কিন্তু প্রিভিয়াসে গিয়ে চেক করে নিতে পারেন,
প্রিভিয়াসে গিয়ে আপনি কি চেক করে নিতে পারেন। তো মোটামুটি চেক হয়ে গেছে, আমরা ধীরে সুস্থিরই করেছি। দেন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার আগে এটা যেহেতু আমার পাসিং ছিল, এপিয়ারিং ছিল, এপিয়ারিং দিয়ে দিলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলো, বিষয়টি সাবমিট হয়ে গেল, সাকসেসফুলি সেভ হয়ে গেল। দেন আমার সামনে আরেকটি নতুন ড্যাশবোর্ড খুললো বা বোর্ড খুললো। সেটি কি না, এখানে দেখো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লাই ফর এক্সামিনেশন সিটি ফিল আপ হয়ে গেল, একাডেমিক কোয়ালিফিকেশান হয়ে গেল। আমার বাকি রয়েছে মাত্র দুটো বিষয়, একটা হচ্ছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, অ্যান্ড ফাইনাল সাবমিট আমাকে করতে বাকিছে। আপনাকে কিন্তু আগেই বলেছিলাম আপনাকে আপনার ফটোগ্রাফ স্ক্যান করে রাখতে হবে, এবং সেটা হবে কি না মিনিমাম 10 KB থেকে ম্যাক্সিমাম 40 KB, অর্থাৎ 10 থেকে 40 KBর মধ্যে আপনাকে কিন্তু কি রাখতে হবে না ফটোটি স্ক্যান করে রাখতে হবে, এবং সেম হবে আপনার সিগনেচার। সেম হলো আপনার ফটো এবং সেম হচ্ছে আপনার সিগনেচার, ওই একই সাইজের কিন্তু হবে, এবং দুটোই হবে জেপিজি ফরম্যাটে। কি ফরম্যাটে না জেপিজি, এই জেপিজি ফরম্যাটে কিন্তু আপনাকে এগুলো আগেই স্ক্যান করে রাখতে হবে। আরেকটা বিষয় বলেছিলাম, দেখো যে যদি যারা এপিয়ারিং হিসেবে দিচ্ছে তাদেরকে কি নিতে হবে না এপিয়ারিং সার্টিফিকেট বাই প্রিন্সিপাল, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছেন তার কাছ থেকে একটা এপিয়ারিং সার্টিফিকেট কিন্তু নিতে হবে। তাহলে এই হচ্ছে পুরো ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য। এখানে এই 3টি ডকুমেন্টস যখনই আপনি আপলোড করে দেবেন তখনই আপনি অলরেডি ফাইনাল সাবমিটের জায়গায় অর্থাৎ বিল সেকশনে পেমেন্ট সেকশনে চলে আসবেন, এবং পেমেন্ট ডান করে দিলেই আপনার কিন্তু পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি পেমেন্ট করছি না, পেমেন্ট আমার যেহেতু এখনও সিগনেচার ফটো আপলোড হয়নি, পেমেন্ট আমি পরে করব। দেন কি না আপনারা যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত নিখুঁতভাবে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি বলে নিই, এই চ্যানেলে আমরা কিন্তু টেট অর্থাৎ টেট নিয়ে আমরা কি করব নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি বা আপলোড করব। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যত পারবেন শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অশেষ ধন্যবাদ।